প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করছি দ্বিগু সমাস নিয়ে। তো দ্বিগু সমাস আলোচনা করার আগে এই যে দ্বিগু জিনিসটা কি সেইটা আমাদের জানা দরকার। দ্বিগু কথার অর্থ হচ্ছে, দ্বিগু মানে যোগফল। দ্বিগু কথার অর্থ যোগফল। যেমন এই দ্বিগুটাকে যদি আমি ব্যাখ্যা করি, দ্বিগু আর এক ধরনের ব্যাখ্যা হয় দ্বিগু। দ্বিগু সমান দুটি গরুর সমাহারে কৃত। তাহলে দ্বিগু কথার অর্থ, তাহলে এই যদি এটাকে ভাঙে, এটা একটা সমাস, এর সমাসবদ্ধ পদ, সমস্ত পদ, এই সমস্ত পদটাকে ভাঙলে পাওয়া যায় দুটি গরুর সমাহারে কৃত। তাহলে এই যে এটা ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যের সামনে কি দেখতে পাচ্ছ তোমরা, যে একটা দুই, এটা সংখ্যাবাচক বিশেষণ একটা, তাহলে একটা সংখ্যা দেখা যাচ্ছে। এবং তারপরে কি দেখছি না, গরু, এটা একটা বিশেষ্য, আর তারপরে কি সমাহার, মানে অনেকগুলো জিনিসকে বোঝানো হচ্ছে। তাহলে দ্বিগু সমাস বলতে কি বুঝবো না, যে সমাসে পূর্বপদ বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, উত্তরপদ বিশেষ্য, এবং এই সমাসবদ্ধ পদটির দ্বারা মানে অনেক জিনিসের সমষ্টিকে বোঝানো হচ্ছে বা সমাহারকে বোঝানো হচ্ছে, তাই এর নাম দ্বিগু সমাস। ধরো আরও কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরো পঞ্চপ্রদীপ। তাহলে এই সমাসবদ্ধ পদটির সামনেই একটা সংখ্যাবাচক বিশেষণ আছে পঞ্চ, তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো, ব্যাস বাক্য যদি বানাই তাহলে পঞ্চ প্রদীপের সমাহার। ধরো নবরত্ন, এরকম অনেক শব্দই আমরা পাবো যার সামনে অনেক সংখ্যাবাচক বিশেষণ আছে। তাহলে নবরত্নের সমাহার। মনে করো নবরাত্রি, তাহলে কি হবে বলো? তাহলে নব মানে নয়টি, নব মানে এটা নয় আর কি, নয়টি রাত্রির সমাহার। এরকম আরও হতে পারে, ধরো দুনয়ন বা ত্রিনয়ন, তাহলে কি হবে, ব্যাকেটে তিনটি, ত্রিনয়নের সমাহার, তাহলে একে আমরা বলবো ত্রিনয়ন। ধরো সপ্তাহ, সমান কি হবে, সপ্ত অহের, মানে কি দিন, সমাহার। তাহলে সপ্তাহ হচ্ছে এইরকম। ধরো আমরা আরও অনেক ভাবতে পারি, যেমন ধরো পঞ্চরাত্র বলতে পারি, তাহলে পঞ্চরাত্রির সমাহার। চৌদিক, ধরো চৌদিক সমান কি হবে না, চারটি দিকের সমাহার, চারটি দিকের সমাহার। ধরো এরকম 16 কলা হতে পারে, চতুরঙ্গ হতে পারে, পঞ্চনদ হতে পারে, পঞ্চনদের সমাহার। হ্যাঁ, ত্রিভুবন হতে পারে, তিনটি ভুবনের সমাহার। তিন কড়ি হতে পারে, তিনটি কড়ির সমাহার বা তিন কড়ির সমাহার। তাহলে এদেরকে আমরা বলবো দ্বিগু সমাস। যেমন ধরো আকাশে দেখো তোমরা সপ্তর্ষি মণ্ডল, তাহলে সপ্ত ঋষির সমাহার।
ধরো পঞ্চামৃত, তাহলে কি পঞ্চামৃত মানে কি মানে পাঁচটি বা পঞ্চ অমৃতের সমাহার, তাহলে এদেরকে আমরা বলবো দ্বিগু সমাস। ধরো তেপান্তর, তেপান্তর, তাহলে কি হবে তিনটি পান্তরের তে বা তিন প্রান্তরের সমাহার, তাদেরকে আমরা বলবো দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস ব্যাপারটা কি রইল, আবার বলছি দ্বিগু কথার অর্থ হলো যোগফল। আচ্ছা, দ্বিগু সমাসের পূর্বপদ মানে প্রথম যে পদটি থাকছে সেইটি একটি সংখ্যাবাচক বিশেষণ, মানে সংখ্যা হবে 1 2 3 4 5, যে কোনো একটা সংখ্যা হবে, সংখ্যাবাচক বিশেষণ। এবং পরের যে পদটি সেটা, পরের পদটি কী হবে, পরের পদটি বিশেষ্য পদ হবে। এই যেমন ধরো এই যে নয়ন, রাত্রি, প্রান্তর, এগুলো সব একটি বিশেষণ। এই বিশেষণ, সরি, এটা হচ্ছে বিশেষ্য। তাহলে পূর্বপদটি হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ আর পরপদটি হচ্ছে বিশেষ্য। আর এই সমাসে আর একটা জিনিস খুব লক্ষণীয় বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে সমাসবদ্ধ পদটিতে পরপদের অর্থ, অর্থাৎ এই যে বিশেষ্য পরপদ, এর অর্থটা প্রধানভাবে গুরুত্ব লাভ করবে। তাহলে পূর্বপদ নয়, পরপদের অর্থ প্রধানভাবে গুরুত্ব লাভ করবে, তাকেই আমরা বলবো দ্বিগু সমাস। এরকম অনেক হতে পারে, ধরো তোমরা পড়েছো আটে অষ্টবসু অষ্টধাতু, তাহলে অষ্টধাতুর সমাহার বা আটটি ধাতুর সমাহার, অষ্টবসুর সমাহার, ষড়রিপুর সমাহার, সপ্তসুরের সমাহার। ধরো 5 ফোড়ন, তাহলে 5টি ফোড়নের সমাহার। হ্যাঁ, 13 নদী, 13 নদীর সমাহার। এই রকম অনেক কিছু হতে পারে। তাহলে ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারছো। যেমন ধরো সকালে অনেকেই উঠে বয়স্ক মানুষরা কি করে না ত্রিফলা খায়, তাহলে ত্রিফলা, মানে 3টি ফলের সমাহার। তাহলে যেমন এই হর্তুকি, বহেরা, এইগুলোকে আর আমলকি, এদিকে বলা হয় ত্রিফলা। তো এই 3টি ফলকে চূর্ণ করে একসঙ্গে মিশ্রণ করা হয়, তাকেই বলা হয় ত্রিফলা। তাহলে 3টি ফলের সমাহার। ধরো পঞ্চবটি হতে পারে, পঞ্চবটের সমাহার। ত্রিপদী হতে পারে, 3টি পদের সমাহার। ধরো শতাব্দী হতে পারে, শতাব্দী, ধরো এটা লিখছি, শতাব্দী সমান কী হবে, শত অব্দের সমাহার। ধরো 12 মাসে হতে পারে, তাহলে 12 মাসের সমাহার। সপ্তশতী হতে পারে, পদী হতে পারে, সপ্তপদের সমাহার। চতুষ্পদী হতে পারে। এরকম অনেক কিছু হতে পারে যেগুলো সমাহার বা সমষ্টি বোঝাবে। তাহলে বুঝতে পারলে, তাহলে দ্বিগু সমাস আজকে আমাদের এখানটা শেষ হলো। এবার আমরা অন্য একটি সমাসে যাব। এবার শুরু করছি অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, দেখো এই নামের মধ্যেই বোঝাচ্ছে অব্যয়ী ভাব, মানে অব্যয়ের ভাব আছে যে সমাসে। তাহলে কোনো সন্দেহ নেই নামকরণটা এই জন্যই হয়েছে অব্যয়ী ভাব সমাস। চলো একটা উদাহরণ দিই আগে, উদাহরণ দিয়ে তারপরে আমরা এখানে ফিরব। যেমন ধরো পা থেকে মাথা পর্যন্ত, এটাকে কি বলা হয়, আপাদ মস্তক। তাহলে এখানে একটা ব্যাপ্তির ভাব এলো বা সীমার, এই পা থেকে মাথা পর্যন্ত একটা সীমা বোঝানো হচ্ছে বা ব্যাপ্তি বোঝানো হচ্ছে। এখানে এই ভাবটাই প্রধান হয়ে উঠছে, এই জন্যই এর নাম অব্যয়ীভাব সমাস। অর্থাৎ পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস হয় তাকেই অব্যয়ীভাব সমাস বলে। এবং এই যে অব্যয়ীভাব কেন বলছি, এখানে অব্যয়ের ভাবটাই প্রধানভাবে লক্ষ্য করা যায়, সেই জন্যই এর নাম অব্যয়ীভাব। তবে এই অব্যয়ীভাব সমাসের অব্যয়ের ভাবটাই গুরুত্ব পাচ্ছে। এছাড়া এখানে যোগ্যতা, ব্যাপ্তি, ধরো যোগ্যতা, ব্যাপ্তি, সামীপ্য, অভাব, পশ্চাৎ,
ক্ষুদ্রতা, বিপসা ইত্যাদি, এই বিরুদ্ধতা আরও অনেক হতে পারে, প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়। এগুলো সংস্কৃতে হয় সামীপ্য, ধরো অনতিক্রম্য, সাদৃশ্য, সীমা, এগুলো বাংলাতেও হয় ধরো সামীপ্য দিয়ে। সামীপ্য ভাব, ধরো কুলের সমীপে, কুলের সমীপে সমান কি হবে? উপকূল। তাহলে এরকম উপকূল দিয়ে ধরো উপনগরী হতে পারে, হ্যাঁ, ধরো অক্ষির সমীপে সমক্ষ হতে পারে, উপকণ্ঠ হতে পারে, কণ্ঠের সমীপে তাহলে উপকণ্ঠ হতে পারে, উপনগরী হতে পারে, উপকূল হতে পারে, হ্যাঁ, কণ্ঠের সমীপে উপকণ্ঠ হবে। এইরকম সামীপ্য অর্থে হয়। এছাড়া ধরো অভাব অর্থে হয়, অভাব অভাব অর্থেও হয়। যেমন ধরো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? ভিক্ষার অভাব, ভিক্ষার অভাব। মানে যখন দুর্ভিক্ষ কখন বলবো আমরা? যখন কোনো ভিক্ষাও পাওয়া যায় না তখনই বলা হয় দুর্ভিক্ষ। ধরো এই সময় কি হয়? দুর্ভিক্ষের সময় ভাতের অভাব, ধরো ভাত, ভাতের অভাব, ভাতের অভাব, ভাতে, ভাতে। ধরো কোনো জিনিস উত্তর হয়তো অঙ্ক করছো তোমরা, উত্তর মিলছে না, তখন কি বলি আমরা? যে গরমিল। ধরো গরমিল, গরমিল, এটা তাহলে আসলে ব্যাপারটা কি? মিলের অভাব, মিল পাওয়া যাচ্ছে না উত্তরে, বা হিসেবে মিল পাওয়া যাচ্ছে না, মিলের অভাব। ধরো কোনো একটা জিনিস তোমরা সাজিয়েছো, ধরো স্কুলের দেয়াল সাজিয়েছো, তোমাদের ক্লাসরুমটা সাজিয়েছো, হয়তো সেটা মানান হচ্ছে না, তখন আমরা কি বলি? বেমানান, বেমানান। বেমানানকে ভাঙলে আমরা কি পাবো? সমাসবদ্ধ পদটাকে ভাঙলে তাহলে কি পাওয়া যাবে? মানানের অভাব, মানানের অভাব, মানানের অভাব। তাহলে বেমানান বলছি আমরা একে। ধরো বিঘ্নের অভাব, নির্বিঘ্ন, অর্থের অভাব, অনর্থ, হ্যাঁ, ঘরের অভাব, ঘরে, এরকম তাহলে অভাব অর্থেও হয়। ধরো এই বর্ষাকাল, এখন ধরো পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে, তখন তাহলে কি বলবো আমরা? অনাবৃষ্টি। তাহলে কি? বৃষ্টির অভাব। ধরো আমরা আলু সিদ্ধ করেছি, তরকারি বানিয়েছে, তো সেখানে বলা হচ্ছে আলুনি, আলুনি। আলুনি মানে কি? নুনের অভাব, নুনের অভাব। এবার ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, বিপসা, বিপসা অর্থে। তাহলে বিপসা মানে কি? পুনঃ পুনঃ, মানে বারংবার যদি কোনো জিনিস হয় তাকে আমরা বিপসা বলি। ধরো দিনে দিনে, প্রতিদিন, প্রতিদিন সমান দিনে দিনে, দিনে দিনে, একে আমরা প্রতিদিন বলছি। তাহলে প্রতি গৃহ কি হবে? প্রতি গৃহ সমান গৃহে গৃহে। ধরো প্রতিক্ষণ বলি, প্রতিক্ষণ, প্রতিক্ষণ সমান কি? ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে। ধরো প্রতিজন বলছি, প্রতিজনে, প্রতিজনে, তাহলে এটা কি হবে? জনে জনে। এরকম আরও অনেক হতে পারে, মন মন, প্রতি মন, হ্যাঁ, মানে বছর বছর, ফি বছর, এরকম হতে পারে। ধরো মানে গামকে গাম বা প্রতি গাম, এরকম হতে পারে। ধরো দমে দমে,
তাহলে হরদম, ধর বলছি হরদম, হরদম সমান দমে দমে। দমে দমে যদি কোনো কিছু জিনিসকে তোলা হয় বা কাজ করা হয় তখন কি দমে দমে হরদম বলা হয়। যেমন সেরে সেরে, ধরো ধান মাপা হচ্ছে, সেরে সেরে প্রতি সের বলা হয়। তো অঙ্গে অঙ্গে, এ তো প্রতি অঙ্গে, এই রকম হলে এইটা বিপসার ভাব তৈরি হয়, এটা অব্যয়ীভাব সমাস। এরপরে সাদৃশ্য অর্থে, সাদৃশ্য অর্থে, সাদৃশ্য অর্থেও অব্যয়ীভাব সমাস হয়। যেমন ধরো দ্বীপের সদৃশ, দ্বীপের সদৃশ সমান কি হবে? উপদ্বীপ, উপদ্বীপ হবে। ধরো অনুদান, আমি বললাম অনুদান, অনুদান, অনুদানটা কি? অনুদান সমান দানের সদৃশ, দানের সদৃশ। ধরো প্রতিমূর্তি বলছি, প্রতিমূর্তি, প্রতিমূর্তি সমান কি? এটা যদি আমরা সমাসবদ্ধ পদটিকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে মূর্তির সদৃশ, মূর্তির সদৃশ, তাহলে প্রতিমূর্তি হবে। এছাড়াও আরও অনেক উদাহরণ হতে পারে। যেমন ধরো উপমন্ত্রী, তাহলে কি হবে? মন্ত্রীর সদৃশ। ধরো উপগ্রহ, তাহলে গ্রহের সদৃশ। এরকম আরও হতে পারে। ধরো উপকথা হতে পারে, উপভাষা হতে পারে, উপাচার্য হতে পারে, এরকম আরও অনেক অসংখ্য দৃষ্টান্ত হতে পারে। তাহলে সাদৃশ অর্থ হলো। এবার আসছি ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি। তাহলে আগে যে প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, এটা একটা ব্যাপ্তি অর্থে। এবার ধরো আমি বলছি আকণ্ঠ, আকণ্ঠ, এটা সমান কি হবে? না কণ্ঠ পর্যন্ত, ক মূর্ধন্যের ঠয়ে কণ্ঠ পর্যন্ত, এটা ব্যাপ্তি হলো। মানে আকণ্ঠ, অনেকটা ব্যাপ্তি বোঝানো হচ্ছে এখানে। ধরা যাক আজীবন, আজীবন সমান কি হবে? তাহলে আজীবন মানে সারা জীবন, মানে জীবন পর্যন্ত, মানে মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যু হলে আর হবে না, তাহলে জীবন পর্যন্ত, জীবন পর্যন্ত, আজীবন। ধরো বলছি দিনভর, মানে একটা সারা দিনের ব্যাপ্তি বোঝানো হচ্ছে, দিনভর, দিনভর, দিনভর সমান দিন জুড়ে, দিন জুড়ে। তাহলে আমৃত্যু হতে পারে, মৃত্যু পর্যন্ত। আমরণ হতে পারে, আজানু হতে পারে। এইরকম অনেক ব্যাপ্তি অর্থে বোঝানো হয়। ধরো আসমুদ্র হিমাচল বলা হচ্ছে, তাহলে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। ধরো আজন্ম, মানুষ বলছে আজন্ম কাজ করে চলেছি, মানে জন্ম থেকে কাজ করে চলেছে। এই রকম বোঝালে ব্যাপ্তি বোঝানো হবে, আর সেটা অব্যয়ীভাব সমাস হবে। এরপরে ক্ষুদ্রতা অর্থে, ক্ষুদ্রতা এই অর্থে অব্যয়ীভাব সমাস হয়, মানে ছোট বোঝাবে। ধরো উপগ্রহ, উপগ্রহ, তাহলে এটা কি গ্রহের মতন বড়? না, তাহলে এটা ছোট, তাহলে ক্ষুদ্র গ্রহ, ক্ষুদ্র গ্রহ, সেটাই হলো উপগ্রহ। তাহলে এরকম ভাবে ধরো প্রশাখা, শাখা মানে তো অনেকটা বড়, প্রশাখা, প্রশাখা, তাহলে ক্ষুদ্র শাখা, ক্ষুদ্র শাখা, সেটাই হলো প্রশাখা। এরকম অনেক অনেক দৃষ্টান্ত হতে পারে। ধরো উপজাতি, তাহলে ক্ষুদ্র জাতি, উপবিভাগ, তাহলে ক্ষুদ্র বিভাগ। ধরো উপপ্রধান,
তাহলে ক্ষুদ্র প্রধান, উপপদ মানে ক্ষুদ্র পদ, উপনদী, তাহলে ক্ষুদ্র নদী মানে নদী মানে অনেক বড়, তার যে ছোট শাখা তাকে উপনদী বলা হয়। তাহলে ক্ষুদ্রতা অর্থে অনেক অব্যয়ীভাব সমাস হতে পারে। ধরো উপসাগর হতে পারে, ক্ষুদ্র সাগর, হ্যাঁ, উপপর্ব হতে পারে মানে ক্ষুদ্র পর্ব মানে ছোট পর্ব, তাকে বলা হচ্ছে উপপর্ব। এবার পশ্চাৎ অর্থে, পশ্চাৎ, পশ্চাৎ তালবস্যে চ হবে, পশ্চাৎ অর্থে ধরো অনুসরণ একটা শব্দ, অনুসরণ, ধরো ছাত্রছাত্রীরা কি করে, অনুসরণ করে মানে কোনো একজন বিখ্যাত ব্যক্তি যার জীবন দর্শন খুব উন্নত, তার আর মত আর পথকে অনুসরণ করে মানে তার পিছনে পিছনে যায়। তাহলে স্মরণের পশ্চাৎ, স্মরণের পশ্চাৎ তাকে অনুসরণ বলে। তাহলে অনুগমন কি হবে, অনুগমন, অনুগমন হলে তাহলে কি গমনের পশ্চাৎ, গমনের পশ্চাৎ। ধরো অনুতাপ, অনুতাপ সমান হবে তাপের পশ্চাৎ। ধরো উপেন্দ্র হতে পারে ইন্দ্রের পশ্চাৎ, হ্যাঁ, অনুগৃহ হতে পারে গৃহের পশ্চাৎ, অনুশোচনা হতে পারে, এটা খুব ব্যবহৃত শব্দ, বহু ব্যবহৃত, অনুশোচনা, অনুশোচনা তাহলে কি শোচনার পশ্চাৎ, শোচনার পশ্চাৎ। এইরকম আরও অনেক দৃষ্টান্ত হতে পারে, এই সবগুলোই কিন্তু অব্যয়ীভাব সমাস। তাহলে এর পরে আসছি বিপরীত অর্থে, বিপরীত অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন ধরো বিপরীত ভাব বলছি, সেখানে ধরো প্রতিকূল, প্রতিকূল তাহলে কি হবে, কুলের বিরুদ্ধে, কুলের বিরুদ্ধে, একে বলবো আমরা প্রতিকূল। তাহলে প্রতিক্রিয়া কি হবে, তাহলে ক্রিয়ার বিরুদ্ধে, তাহলে প্রতিবাদ কি হবে, তাহলে বাদের বিরুদ্ধে, তাহলে প্রতিদান কি হবে, বলো প্রতিদান কি হবে, তাহলে দানের বিপরীত বা বিরুদ্ধে প্রতিদান, প্রতিদান। দানের বিপরীত না, বিপরীত বানানটা হবে, আচ্ছা হ্যাঁ বিপরীত, দানের বিপরীত। ধরো এই যে প্রতিযোগিতা, প্রতিযোগিতা তাহলে এটা কি হবে, যোগিতার বিপরীত, যোগিতার বিপরীত। এরকম আরও হতে পারে, ধরো প্রতিফল, প্রতিফল তাহলে কি হবে, ফলের বিপরীত, যা ফল হচ্ছে তার বিপরীত হচ্ছে প্রতিফল, ফলের বিপরীত। ধরো প্রতিপক্ষ, প্রতিপক্ষ সমান কি পক্ষের বিরুদ্ধ বা পক্ষের বিপরীত, পক্ষের বিপরীত। তাই হলো প্রতিপক্ষ। তাহলে এরকম বিরুদ্ধ দিয়ে অনেক কিছু হতে পারে, যেমন পরোক্ষ, তো অক্ষির অগোচর বা অক্ষির বিপরীত তো পরোক্ষ। তো প্রতিশোধ, তাহলে শোধের বিপরীত প্রতিশোধ। তাহলে এই ধরনের ব্যাখ্যাগুলো তোমরা এই অব্যয়ীভাব সমাসের মধ্যে পাবে। তাহলে বিরুদ্ধ ভাব গেল, এছাড়াও অনেক বিবিধ অর্থেও কখনো কখনো অব্যয়ীভাব সমাস হয়। যেমন ধরো অধ্যাত্ম, মানে বিবিধ অর্থে নানানভাবে তার
মানে থাকবে। এটা যেমন নির্দিষ্ট, বিপরীত অর্থ, পশ্চাৎ অর্থ, ক্ষুদ্র অর্থ, এমনি নানান অর্থে হতে পারে। যেমন ধরো অধ্যাত্ম, একটা শব্দ নেওয়া গেল, অ ধয়ফলা আকা তয়ে ময়ে। এই যে অধ্যাত্ম, এই অধ্যাত্মটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে না, আত্মাকে অধিকার করে, যে আত্মাকে অধিকার করে, তা হলো এই অধ্যাত্ম। ধরো অধিদৈব হতে পারে, হ্যাঁ, দৈবকে অধিকার করে। ধরো প্রপিতামহ, এই প্রপিতামহ একটা সমাসবদ্ধ পদ। তাহলে কাদেরকে আমরা প্রপিতামহ বলি না, পিতামহের পূর্ব। তাহলে বাবা পিতামহ, তার পূর্ব, তাহলে প্রপিতামহ। তাহলে এটাকে ব্যাস বাক্য করলে কি হবে, পিতামহের পূর্ব, এরকম বিবিধ অর্থে, এটা বিবিধ অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন ধরো উপদেবতা, মানে তাহলে কি হবে, উপদেবতা তাহলে কি ক্ষুদ্র দেবতা? না, ক্ষুদ্র দেবতা মানে উপদেবতা নয়। উপদেবতা কাকে বলবো না, যে দেবতা হীন দেবতা তাকে বলা হয় উপদেবতা। উপদেবতা আসলে এই যে এখানে আমরা করেছি উপগ্রহ মানে ক্ষুদ্র গ্রহ, হ্যাঁ, তাহলে এখানে উপদেবতা মানে ক্ষুদ্র দেবতা তা না, এটা হীন দেবতা। এই বিবিধ অর্থে অব্যয়ীভাব সমাস হয়। তাহলে এই অব্যয়ীভাব সমাসের অনেকগুলো অর্থে ব্যবহৃত হতে পারে অব্যয়ীভাব সমাস, সেগুলো তোমাদের বললাম। এগুলো তোমরা মন দিয়ে শোনো বারবার, আর তোমাদের যে ব্যাকরণ বইটি আছে সেটা খুলে দেখো, সেখানে আরও অনেক উদাহরণ দেওয়া আছে। আর আশা করি তোমরা এটা বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আমরা পরের দিনে বহুব্রীহি সমাস আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।